দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। কলকাতা সফরের শেষ পর্যায়ে সল্টলেকের হোটেলে দলের বিধায়ক, প্রাক্তন বিধায়ক, সাংসদদের সঙ্গে বৈঠকে অমিত শাহ। সায়েন্স সিটিতে বার্তা মণ্ডল সভাপতিদের। দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একগুচ্ছ দাবি এবং নালিশ নিয়ে সাক্ষাৎ জ্ঞানেশ কুমারের সঙ্গে। চলতি মৌসুমে শীতলতম দিনের খেতাব পেল বুধবার। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও দাপটে ব্যাটিং শীতের। দার্জিলিংয়ে পারদ নামল 4 ডিগ্রিতে। ঢাকায় বহু মানুষের সমাগমে শেষকৃত্য বেগম খালেদা জিয়ার। ভারত সরকারের তরফে শ্রদ্ধা জানাতে বাংলাদেশের রাজধানীতে ভারতের প্রতিনিধি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধে নির্বাচন কমিশনের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ অভিষেকের। তিনি বললেন, ইভিএমে নয়, চুরি হচ্ছে ভোটার তালিকায় এবং তা করা হচ্ছে কমিশনের অফিস থেকেই। বাংলার এসআইআর সংক্রান্ত 5 দফা প্রশ্ন নিয়ে বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে 10 জনের প্রতিনিধি দল নিয়ে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে প্রায় 2.5 ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। অভিষেকের দাবি, ইভিএমে নয়, চুরি হচ্ছে ভোটার তালিকায় এবং তা করা হচ্ছে কমিশনের অফিস থেকে। এই বলে বিজেপি বিরোধী দলগুলিকে বার্তাও দিলেন তৃণমূল সাংসদ। বাংলায় 1 কোটির বেশি ভোটারের অসঙ্গতি রয়েছে বলে তথ্য উঠে এসেছে। এরা কারা? মূলত এই প্রশ্নের উত্তর পেতেই দিল্লিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য ছিল, যদি সত্যি 1 কোটিরও বেশি ভোটারের নাম লজিক্যাল ডিসক্রিমেন্সি বা বাতিলের তালিকায় থাকে, তাহলে সেই তালিকা জনসমক্ষে আনতে হবে কমিশনকে। একইভাবে এই তালিকায় কজন রোহিঙ্গা বা বাংলাদেশি রয়েছে তারও নথি প্রকাশ করতে হবে। এদিন এসআইআর এর সঙ্গে বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, অনেক বিষয় আলোচনা হলেও 2 থেকে 3টি বিষয় ছাড়া কোনো প্রশ্নের মন মতো উত্তর পাননি তারা। এরপরই কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু করে বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক। বলেন, অন্যান্য দল যেটা ধরতে পারেনি সেটা তৃণমূল ধরেছে। চুরি ইভিএমে নয়, হচ্ছে ভোটার তালিকায়। অভিষেক বলেন, মহারাষ্ট্রে, হরিয়ানায়, বিহারে, দিল্লিতে ভুলগুলি ধরতে পারেনি কংগ্রেস, আরজেডি, আম আদমি পার্টি। সব জায়গায় বিজেপি 88% স্ট্রাইক রেটে জিতেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা হচ্ছে কারণ ভোটার তালিকায় চুরি হয়েছে এবং তা করা হয়েছে নির্বাচন কমিশনের দ্বারা। তৃণমূল সাংসদের বক্তব্য, কোন সফটওয়্যার ব্যবহার করে এইসব কাজ করা হচ্ছে তা খতিয়ে দেখা উচিত। তৃণমূলের প্রতিনিধি দলের প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক। সংবাদ মাধ্যমে তিনি জানান, বাকি কমিশনারদের সঙ্গে কথা বলতেই দেননি জ্ঞানেশ কুমার। শুধু তাই নয়, মেজাজ হারিয়ে তার দিকে আঙুল তুলে কথাও বলেন তিনি। অভিষেকের চ্যালেঞ্জ, তিনি ভুল হলে কমিশন 2.5 ঘণ্টার ভিডিও ফুটেজ প্রকাশ করুক। জ্ঞানেশ কুমারকে এই ইস্যুতে অভিষেকের কড়া বার্তা, আমাদের সঙ্গে কথা বলতে গেলে আঙুল নামিয়ে কথা বলতে হবে, কারণ আমরা জনতার দ্বারা নির্বাচিত, আপনার মতো মনোনীত নই। হাই নিউজ নেটওয়ার্ক। অভিমান ভাঙাতে এবার আসরে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের বৈঠকে হাজির অভিমানী দিলীপ ঘোষ। বুধবার কলকাতার একটি হোটেলে দলের সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠকে শাহ। তবে কি আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো গুরুদায়িত্ব পেতে চলেছে দিলীপ ঘোষ? দীর্ঘদিন ধরেই আদি নব্যদ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপি। একটা সময়ের দাপুটে নেতা দিলীপ ঘোষ কার্যত কোণঠাসা। বঙ্গ বিজেপির নেতাদের আচরণে স্বাভাবিকভাবেই অভিমান জমেছে তার মনে। সেই অভিমান ভাঙাতে এবার আসরে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার কলকাতার একটি হোটেলে দলের সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন শাহ। সেখানেই ডাক পেয়েছেন দিলীপও। দিলীপ ঘোষ যে বঙ্গ বিজেপির সফলতম রাজ্য সভাপতি তা বলাই বাহুল্য। তিনি দায়িত্বে থাকাকালীন বাংলায় বিজেপির শিকড় মজবুত হয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচনে বাংলার 18টি আসনে বিজেপির জয়ের নেপথ্যে দিলীপ ঘোষের অবদান অনস্বীকার্য। এখানেই শেষ নয়,
তিনি রাজ্য সভাপতি থাকাকালীনই 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা 3 থেকে বেড়ে 77 হয়। তবে পরবর্তীতে দলে নতুন মুখ এসেছে। একদিকে নতুনদের দায়িত্ব বেড়েছে, অন্যদিকে পুরনোদের একাংশের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে। সেই তালিকায় ছিলেন দাবাং নেতা দিলীপ ঘোষও। 24 লোকসভায় নিজের গড় মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান পূর্ব থেকে প্রার্থী করা হয় তাকে, যেখানে কীর্তি আজাদের কাছে পরাস্ত হন তিনি। এরপর সময় যত এগিয়েছে দিলীপ তত বেশি করে কোণঠাসা হয়েছেন। চলতি বছরে মোদি ও শাহ কলকাতায় সফরে এসেছেন, সভা করেছেন, কিন্তু সেখানে ডাক পাননি তিনি। তা নিয়ে অভিমানও উগড়ে দিয়েছেন। দিলীপ ব্রাত্য হওয়ার পর একের পর এক নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবিও হয়েছে। অনেকেই বলেছেন দিলীপ সহ পুরনো মুখ ফিরলেই বিজেপি আবারও পায়ের নিচের মাটি শক্ত করতে পারবেন। সম্প্রতি তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও দিলীপকে নিয়ে মুখ খুলেছেন। বলেছিলেন, দিলীপ ঘোষের আমলেই 18 সাংসদ, ভুললে চলবে না। উনি সামনে না থাকলে প্রচারে খামতি থাকছে। তার নিজস্ব স্টাইলের জন্য তাকে পছন্দ করেন বহু মানুষই। ওনার মধ্যে এখনো সেই আগুন আছে। অর্থাৎ হারানো জমি ফিরে পেতে দিলীপকে যে প্রয়োজন তা অনুভব করছেন দলের সদস্যরাই। এসবের মাঝেই কলকাতায় শাহর বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষ। জানা গিয়েছে মঙ্গলবার সুনীল বনসাল ফোন করেন দিলীপ ঘোষকে, শাহর বৈঠকের আমন্ত্রণ জানান। সেই মতোই বুধবার সকালে বৈঠকে হাজির হয়েছেন দিলীপ। ওয়াকিবহাল মহলের ধারণা 26 বাংলায় শিকড় মজবুত করতে দিলীপেই ভরসা করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাই অভিমানী দিলীপের মান ভাঙাতে আসরে খোদ শাহ। হাই নিউজ নেটওয়ার্ক। বুধবার শেষ দিনে রাজ্য সফরে অমিত শাহ, তার আগে করলেন একের পর এক দলীয় বৈঠক। 3 দিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একের পর এক বৈঠক করেছেন দলীয় কর্মীদের সঙ্গে। 26 ভোটের আগে বঙ্গ বিজেপির রোডম্যাপ তৈরি করলেন তিনি। মঙ্গলবার এ রাজ্যের নেতাদের সঙ্গে এক প্রস্ত বৈঠক সেরেছেন। এরপর বুধবার আবারও দলীয় নেতাদের নিয়ে কোর কমিটির বৈঠক করেছেন। তারপর বুধবার দুপুরে সায়েন্স সিটিতে বৈঠক করেন অমিত শাহ। 2026 সালে বিধানসভার নির্বাচন রয়েছে। নির্বাচনের আগে ফের একবার রাজ্যে এসেছে অমিত শাহ। 3 দিনের রাজ্য সফরে তিনি এসেছেন কলকাতায়। সোমবার দিন রাতেই তিনি কলকাতায় চলে এসেছেন। বুধবার আজ তার এই কলকাতায় শেষ দিনের সফর। মঙ্গলবার তিনি একাধিক বৈঠক করেছেন। মঙ্গলবার তিনি সাংবাদিক বৈঠকও করেছেন এবং আজ বুধবার দিনকে কিন্তু তার দলীয় কর্মীদের সঙ্গে একাধিক পরপর তার বৈঠক রয়েছে। দুপুর 1:45-এও তিনি বুথ কর্মীদের সঙ্গে সায়েন্স সিটিতে তিনি বৈঠক করছেন। আমরা এখন উপস্থিত রয়েছি সেই সায়েন্স সিটিতে। পাশাপাশি এখানে নিরাপত্তার প্রশ্ন যে উঠছে, সেই নিরাপত্তা যদি আপনাদের বলি রাখি যে প্রচুর কঠোর নিরাপত্তা পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু এখানে নেওয়া রয়েছে। পাশাপাশি যারা বিজেপির সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে সেই সমস্ত সমর্থকেরা এখানে এসে উপস্থিত হয়েছে। নেতা কর্মীরা কি বলছেন দেখে নেওয়া যাক। সামনেই নির্বাচন, তার আগে বাংলা দখল করতে মরিয়া গেরুয়া শিবির। তৃণমূল মুক্ত হোক পশ্চিমবঙ্গ, বললেন বিজেপি নেতা রাহুল সিনহা। দেখুন, একটাই তো বার্তা, তৃণমূল মুক্ত পশ্চিমবাংলা। তৃণমূলকে বাংলা থেকে তাড়াতে হবে, বাংলাকে রক্ষা করতে হবে, পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ হওয়ার হাত থেকে বাঁচাতে হবে। এই বার্তাই উনি দেবেন। তার জন্য কার্যকর্তারা যাতে জোরদারভাবে ময়দানে নামে, কার্যকর্তারা যাতে পুরো বুক চিতিয়ে এই লড়াই লড়েন, সেই চার্জটাই উনি দেবেন। অতএব আমরা বিশ্বাস করি এবার তৃণমূলের ক্ষমতা শেষ, তৃণমূলের সময় শেষ। স্বাভাবিকভাবেই এবার ভারতীয় জনতা পার্টির 26 নির্বাচনে কি মনে হচ্ছে বিজেপির জায়গা? নিশ্চিতভাবে বিজেপি সরকার হচ্ছে। আপনি ধরেই নিন বিজেপি সরকার হয়েই গেছে। বৈঠক সম্পর্কে বিজেপি নেতা শিশির বাজোরিয়া জানান, আর 2026 তৃণমূলের বিসর্জন নিশ্চিত। আর উনি যে লক্ষ্য বেঁধে দিয়েলেন গতকাল 2/3 ওটাই আমরা নিয়ে সরকার গড়ব 2026-এ। বুধবার বুথ কর্মীদের সঙ্গে বৈঠক করার পর ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দেন অমিত শাহ। সন্ধ্যের পর দিল্লির উদ্দেশ্যে রওনা দেন অমিত শাহ। গেরুয়া শিবিরের রাজ্য সফর কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।
দু মাসের যোগ্যতা প্রমাণেই মিলবে টিকিট। 26-এ রোডম্যাপ এঁকে বঙ্গ বিজেপির নেতাদের টাস্ক শাহের। বঙ্গ বিজেপির চার মুখকে এক ছাতার তলায় আনতে মরিয়া কেন্দ্রীয় নেতৃত্ব। 26-এ নির্বাচনে বাকি আর কয়েকটা মাস। তার আগেই বঙ্গ বিজেপিতে আদি নব্য সংঘাত মেটাতে আসরে খোদ অমিত শাহ। শুধু তাই নয়, বঙ্গ বিধানসভা জয়ে রাজ্যের চার মুখ অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষকে এক ছাতার তলায় আনতে মরিয়া কেন্দ্রীয় নেতৃত্ব। তবে 26-এর বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়া সহজ হচ্ছে না বিজেপি নেতাদের। এজন্য 2 মাস যোগ্যতা প্রমাণ করতে হবে বিধায়কদের। এজন্য পদ্ম বিধায়কদের 60 টাস্কও বেঁধে দিলেন বলে সূত্রের খবর। দলের সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন অমিত শাহ। শুধু তাই নয়, বেশ কিছু নির্দেশও দেন বলে সূত্রের খবর। যেমন পদ্ম বিধায়কদের নিজের এলাকায় কাজ বাড়াতে বলা হয়েছে। পাশাপাশি সপ্তাহে অন্তত 4 দিন নিজের এলাকায় থাকতে হবে তাদের। করতে হবে অন্তত 5টি পথসভা। তবে 26-এ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে শাহের স্পষ্ট নির্দেশ, পুনরায় টিকিট পাওয়ার ক্ষেত্রে আগামী 2 মাসে যোগ্যতা প্রমাণ করতে হবে বিধায়কদের। আর তা পূরণ হলেই মিলবে প্রার্থী হওয়ার সুযোগ। বলে রাখা প্রয়োজন, বিধানসভা হোক কিংবা লোকসভা নির্বাচনে প্রার্থী নিয়ে ক্ষোভের মুখে পড়তে হয় বঙ্গ বিজেপি নেতৃত্বকে। প্রশ্ন ওঠে, নিচু স্তরের কর্মীদের সঙ্গে আলোচনা না করেই প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে দিল্লি থেকে। কার্যত সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেদিকে তাকিয়েই এবার প্রার্থী বাছাইয়ের যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছে শাহ অ্যান্ড কোং। অন্যদিকে জানা যাচ্ছে, আগামী নির্বাচনে একাধিক বিধায়কের আসন বদলের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রাক্তন সাংসদদেরও তার নিজ নিজ কেন্দ্রে অবিলম্বে সক্রিয় হতে শাহ নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। হাই নিউজ নেটওয়ার্ক। বুধবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষকৃত্য। ভারতের প্রতিনিধি হিসেবে ঢাকায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। 31শে ডিসেম্বর বুধবার তার ঢাকায় উপস্থিতির কথা জানিয়েছেন বিদেশ মন্ত্রক। সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে ভারত সরকার ও জনগণের প্রতিনিধি হিসেবে উপস্থিত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার ভোরে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। বয়স হয়েছিল 80। বিএনপি সূত্রে জানানো হয়েছে, সকাল 6টা নাগাদ ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। গত 23শে নভেম্বর থেকে ওই হাসপাতালে ভর্তি ছিলেন খালেদা জিয়া। হৃদযন্ত্র, ফুসফুসের সংক্রমণজনিত জটিলতার কারণে টানা 36 দিন চিকিৎসা চলে। লিভার সিরোসিস, আর্থারাইটিস, ডায়াবেটিস ছাড়াও কিডনি ও চোখের সমস্যাও ছিল সঙ্গে। শেষ দিন পর্যন্ত তার চিকিৎসার দায়িত্বে ছিলেন একটি বিশেষজ্ঞ দল। বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্য, আমেরিকা, চীন ও অস্ট্রেলিয়া থেকে চিকিৎসকেরা যুক্ত ছিলেন। বেশ কয়েকবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তা সম্ভব হয়নি। মৃত্যুর ঠিক 2 দিন আগে তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছিলেন অবস্থা অত্যন্ত সংকটজনক। বিএনপির ফেসবুক পোস্ট অনুযায়ী সোমবার গভীর রাতে অবস্থার আরও অবনতি হয়। কাতার ভিত্তিক বিশেষ বিমানে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনাও শেষ পর্যন্ত বাতিল করতে হয়, কারণ মেডিকেল বোর্ড তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে স্থানান্তরিত করার অনুমতি দেয়নি। খালেদা জিয়ার প্রয়াণে শোকস্তব্ধ বাংলাদেশ। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তরের বাতাসের সঙ্গে জাঁকিয়ে শীতও পড়েছে কলকাতা শহর সহ গোটা রাজ্যে। তারই সঙ্গে বড়দিন ও নববর্ষের ছুটি, সব মিলিয়ে উৎসবের মুডে শহর কলকাতা। মহানগরীর দর্শনীয় স্থান ভিক্টোরিয়াতে দেখা গেল উপচে পড়া ভিড়।
শীতকাল পড়ার সাথে সাথে মানুষের প্ল্যানিং শুরু হয়ে যায় যে তারা কোথায় কোথায় যাবে, কোথায় পিকনিক করবে, কোন মেলাতে যাবে, এসব প্ল্যানিং তাদের শুরু হয়ে যায়। আর কলকাতাতে সেই ঘোরার জায়গার কোনো অভাব নেই, বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন দিক থেকে মানুষ আসে সেখানে সেই জায়গাগুলোকে ভিজিট করতে। সেরকমই আজকে আমরা এসে গেছি ভিক্টোরিয়া, যেখানে আশেপাশটা দেখলেই বোঝা যাচ্ছে কত মানুষের ভিড় জমেছে এখানে। চলুন কথা বলে নেব কিছু মানুষের সাথে যে তাদের নিউ ইয়ারের প্ল্যানে কি কি রয়েছে। ছুটির মুডে শহর, কেউ বাড়িতে ছুটি নিয়ে শীতের রোদ উপভোগ করছেন, তো কেউ আবার পরিবার নিয়ে ঘুরছেন শহরে। কাজের দিন হলেও ভিড় দেখা গিয়েছে ভিক্টোরিয়া, রবীন্দ্র সদন চত্বর, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। প্রতিটা জায়গাতেই প্রবেশের জন্য লম্বা লাইন মানুষের। বছরের শেষ দিনে ঘুরতে এসে কি বলছেন পর্যটকেরা? অ্যাকচুয়ালি আমি থাকি দুর্গাপুরে, আমি এসেছি আমার কলকাতা আমার বাপের বাড়ি। তো প্ল্যানিং বলতে যে এসেছি, এখন আছি 2 তারিখ অবধি থাকবো। তো মা বাবাকে নিয়ে, মা বাবা এখানে আছে, দাদা বৌদি মা বাবা, ইভেন আমার ননদ নন্দাইও এখানেই থাকে কাছাকাছি। তো সবাইকে নিয়ে একসাথে একটু গেট টুগেদার করছি, আনন্দ করছি। একা একা না, মানে সবাইকে নিয়ে, পরিবার নিয়ে, সব আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করবো, এটাই নতুন বছরের প্ল্যান। নতুন বছরে টু বি অনেস্ট আমি তো মানে আমার হোম টাউন তো দুর্গাপুর, আমি এখানে এসেছি তো ফ্যামিলির সাথে টাইম কাটাবো, মানে নতুন বছরটা স্টার্ট করবো ফ্যামিলির সাথে। আমার মনে হয় ফ্রেন্ডের থেকে বেশি ফ্যামিলির সাথে থাকাটা বেশি মেমোরেবল হয়ে ওঠে। पुणे से आए हैं, फर्स्ट विजिट है क्योंकि मेरा ये ससुराल है, क्योंकि शी इज़ फ्रॉम कोलकाता और हम पुणे से हैं। कोलकाता का तो क्लाइमेट बहुत ही ठंडा है, बर्दाश्त नहीं हो रहा है लेकिन पुणे में इससे थोड़ा कम ज़्यादा है, मतलब कम है। 1 जनवरी को तो घूमना है पूरा कलकत्ता। आज ये विजिट किया है विक्टोरिया मेमोरियल। इसके बाद देखेंगे न्यू टाउन, चाइना टाउन, जो कुछ है। मोस्टली तो न्यू ईयर को हम चर्च में जाते हैं, तो गॉड को थैंक यू बोलते हैं कि पूरा साल आपने हमें अच्छा दिन दिखाया और नए साल की हम शुरुआत करते हैं गॉड को थैंक यू बोल के। आज खाली यहाँ घूमे, इसके बाद जाएंगे हम लोग कहाँ जाएंगे, निको पार्क, न्यू ईयर में भी घूमेंगे हम लोग सब। এরপরে যাওয়ার প্ল্যান আছে মিলেনিয়াম পার্ক, সেখানে ক্রুজে চড়ে সবাইকে ঘুরবো, টাইম পাস করবো। আর তো নিউ ইয়ারে ফ্যামিলিকে টাইম দেবো, বন্ধুদের সাথে ঘুরতে যাবো, ফ্যামিলির সাথে আবার বন্ধুদের সাথে চলতে থাকবে প্ল্যান। मेरा प्लान ये है कि पहले लोगों के साथ घूमना है, फिर फैमिली को टाइम देना है, फिर खुद को टाइम देना है और न्यू ईयर के रेजोल्यूशन बनाना है, विच इज वेरी इंपॉर्टेंट। और न्यू ईयर का सबसे अच्छा बात कि मैं जिम जाऊँ, जो मैं जा नहीं पा रही। हम दक्षिण टेम्पल गए, कोलकाता घूम लिए, गंगा सागर घूम लिया, हम दक्षिणेश्वर, काली घाटी, अब यहाँ विक्टोरिया गए हैं। अब यहाँ से बिरला प्लानिटेरियम जाएंगे और उससे पहले हम सुभाष भवन, नेताजी सुभाष चंद्र बोस पहले से वहाँ गए थे और भी बहुत सारी चीज़ें हैं लोकल में हम पूरी घूम चुके हैं। বিভিন্ন মানুষের সাথে আমরা কথা বললাম, তারা জানালো যে তাদের আজকের কি কি প্ল্যান হলো, এর পরে তারা কোথায় যাবে এবং তার সাথে তারা জানালো নিউ ইয়ারে তাদের কি প্ল্যান রয়েছে। ক্যামেরায় রানা আচার্যর সাথে রিম্পি মণ্ডল, হাই নিউজ, কলকাতা। বছরের প্রথম দিন 1 জানুয়ারি দক্ষিণেশ্বর এবং কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব। লক্ষ লক্ষ ভক্তদের ভিড় দক্ষিণেশ্বরে। আর এই কল্পতরু উৎসব উপলক্ষে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিটি রোডে যান নিয়ন্ত্রণ করতে জারি এক নির্দেশিকা। বছরের প্রথম দিন 1 জানুয়ারি দক্ষিণেশ্বর ও কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব। লক্ষ লক্ষ ভক্ত ওই দিন ভিড় জমাবেন। কল্পতরু উৎসব উপলক্ষে বিটি রোডে যান নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জারি করা হলো নির্দেশিকা। নির্দেশিকায় বলা হয়েছে 1 জানুয়ারি ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত বিটি রোড ও কাশীপুর রোডে পণ্যবাহী যানবাহনগুলি উত্তর দিক থেকে চলাচল করতে পারবে না। রবীন্দ্র সরণি ও কে কে ঠাকুর স্ট্রিট ক্রসিং, বিবেকানন্দ রোড এবং চিত্তরঞ্জন এভিনিউ ক্রসিং, গ্রে স্ট্রিট এবং বি কে পাল এভিনিউ ক্রসিং, মানিকতলা ক্রসিং, রবীন্দ্র সরণি এবং গ্রে স্ট্রিট এবং রাজা দীনেন্দ্র স্ট্রিট ক্রসিং, গ্যালেপ স্ট্রিট এবং বিধান সরণি ক্রসিং, বেলিয়াঘাটা রোড ও আচার্য জগদীশ চন্দ্র বসু রোড ক্রসিং,
স্ট্যান্ড রোড এবং কে টেগর স্ট্রিট ক্রসিং, বিটি রোড এবং রাজা মনিন্দ রোড ক্রসিং, বিটি রোড এবং দমদম রোড ক্রসিং, বিটি রোড এবং কাশীনাথ দত্ত রোড ক্রসিং, কাশীপুর রোড এবং খগেন চ্যাটার্জি রোড ক্রসিং, ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ এভিনিউ এবং গ্যালিপ স্ট্রিট ক্রসিং, চিত্তরঞ্জন এভিনিউ এবং নিউ সিআইটি রোড ক্রসিং, বিবেকানন্দ রোড এবং রাজা দীনেন্দ্র স্ট্রিট, চিত্তরঞ্জন এভিনিউ এবং মহাত্মা গান্ধী রোড ক্রসিং রাস্তা এবং রবীন্দ্র সরণি ক্রসিং, এই সব রাস্তাগুলির উত্তরমুখী পণ্যবাহী কোনো যানবাহন চলাচল করতে পারবে না। কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন যেমন এলপিজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, দুধ, সবজি এবং ফলমূল এগুলিকে ছাড় দেওয়া হয়েছে। এদিকে নতুন বছরকে স্বাগত জানাতে বুধবার সন্ধ্যের পর থেকে মানুষের ঢল পার্ক স্ট্রিটে। বর্ষবরণের রাত থেকে আইন শৃঙ্খলা বজায় রাখতে পার্ক স্ট্রিটে 1500 বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। মহিলাদের নিরাপত্তায় কলকাতা পুলিশের উইনার্স বাহিনী। এছাড়াও থাকছে ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর র্যাঙ্কের আধিকারিকরা। সাদা পোশাকে পুলিশ, এসবি, মহিলা পুলিশও থাকছেন। এছাড়া পিসিআর ভ্যানও রয়েছে। কোথাও কোনো ঝামেলা হলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছে পিসিআর ভ্যান। ওয়াচ টাওয়ার দিয়ে নজরদারি চলছে, কুইক রেসপন্স টিম, অ্যাম্বুলেন্স মোতায়েন থাকছে, ড্রোন দিয়েও নজরদারি চালানো হচ্ছে। লালবাজার সূত্রে খবর, শহরে উৎসবের দিনে মহিলাদের সুরক্ষা আরও জোরালো করতে পথে পুলিশের এই উইনার্স টিম থাকছে। বুধবার সন্ধ্যের পর থেকেই উইনার্স টিম শহরে ঘোরা শুরু করেছে। বর্ষবরণের দিনও তারা শহরে টহল দিচ্ছে। 31শে ডিসেম্বর ও 1 জানুয়ারি শহরে জনজোয়ার আছড়ে পড়ে। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘরে দর্শকদের চাপ, ময়দান, মিলেনিয়াম পার্ক, প্রিন্সেপ ঘাটে পিকনিক চলে। শহরে এইসব জায়গাগুলিতে স্কুটারে চেপে টহল দেবে উইনার্স টিম। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। বর্ষ শেষে মরশুমে শীতলতম দিনে সাক্ষী থাকলো শহরবাসী। তিলোত্তমার পারদ নামল 11 ডিগ্রিতে। 2021 সালে শেষবার 11 ডিগ্রির ঘরে নেমেছিল কলকাতার পারদ। বছর শেষে মৌসুমের শীতলতম দিনের সাক্ষী তিলোত্তমা, পারদ নামল 11 ডিগ্রিতে। স্বাভাবিকভাবেই জেলার বাসিন্দাদের জুবুথুবু দশা। কুয়াশায় মুড়েছে পথঘাট, কমেছে দৃশ্যমানতা। মৌসুম ভবন থেকে পাওয়া তথ্য অনুযায়ী 2021 সালে শেষবার 11 ডিগ্রির ঘরে নেমেছিল কলকাতার পারদ। চলতি মৌসুমে শীত বিলাসীদের খুশি করেছে আবহাওয়া। ডিসেম্বরের শেষ কয়েকটা দিন শীতে জুবুথুবু কলকাতাবাসী। তাপমাত্রা ঘোরাফেরা করছে 12 থেকে 13 ডিগ্রির আশেপাশে। স্বাভাবিকভাবেই জেলাগুলিতে তাপমাত্রা আরও কম। বেলা বাড়লেও কুয়াশায় মুড়ে থাকছে পথঘাট। এক হাত দূরেও দেখতে বেশ বেগ পেতে হচ্ছে। তবে বছর শেষে সব রেকর্ড ভেঙে দিল শীত। বুধবার কলকাতার তাপমাত্রা নামল 11 ডিগ্রির ঘরে। 2021 সালের পর প্রথম এই দিনই কলকাতার তাপমাত্রা নামল 11 ডিগ্রি। হাওয়া অফিস সূত্রের খবর, উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রির নিচে। দার্জিলিংয়ে তাপমাত্রা ঘোরাফেরা করছে 5 ডিগ্রির আশেপাশে। উল্লেখ্য, উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। এছাড়া কেরলের ওপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। জোড়া ফলায় উত্তরের রাজ্যগুলিতে তীব্র শীত অনুভূত হবে। আপাতত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বেলা পর্যন্ত কুয়াশা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে 9 থেকে 10 ডিগ্রি। কোথাও কোথাও খানিকটা বেড়ে 12 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তবে উপকূলের জেলাগুলিতে 13 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতার পারদ চলতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।